ডক্টর ইউনূসের এক কথাতেই ভারতের তিস্তা প্রহার, বাংলাদেশকে কেন এত ভয় পাচ্ছে মোদি। এবং সর্বশেষ জানাবো হাসিনার দুঃস্বপ্নই কাল হলো আওয়ামী লীগের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনূসের এক কথাতেই ভারতের তিস্তা প্রহার, বাংলাদেশকে কেন এত ভয় পাচ্ছে মোদি। বিশ্বব্যাপী চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যেই যেন ঘুম হারাম হয়েছে ভারতের। তিনি বলেছিলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নেই, কারণ হারার কোনো অপশন রাখা যাবে না, সামনে রাখতে হবে জয়ের লক্ষ্য। তবে তিনি এই কথাও বলেছিলেন, শান্তিপ্রিয় মানুষ হিসেবে তিনি কখনোই যুদ্ধের পক্ষে নন। তিনি চান না পৃথিবীর কোথাও যুদ্ধ হোক। যদিও তিনি নিজে যুদ্ধবিরোধী মানুষ হিসেবে পৃথিবীর কোথাও যুদ্ধ চান না, তবুও তার বক্তব্যের সুনির্দিষ্ট বার্তা দিল্লিকে যেন বিদ্যুতের মতো স্পর্শ করেছে। এবার তারা তিস্তা পারে অর্থাৎ চিকেন নেকের আশেপাশের এলাকা ঘিরে রণমহড়া করেছে। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি তাদের বৃহৎ সামরিক মহড়া তিস্তা প্রহার সফলভাবে সম্পন্ন করার দাবি করেছে। এই মহড়ার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপমহাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে। 8 থেকে 10 মে পর্যন্ত ভারতের তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত এই সামরিক মহড়াকে অনেকে দেখছেন একটি সুসম্পন্ন কৌশলগত বার্তা হিসেবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার বলেন, এই মহড়া হলো একটি মনস্তাত্ত্বিক প্রচেষ্টা, যার মাধ্যমে প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা হচ্ছে ভারত যুদ্ধ প্রস্তুত। এই অনুশীলনে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী, পদাতিক কামান, সাজোয়া ইউনিট, স্পেশাল ফোর্সেস সেনাবাহিনী ও সংকেত বাহিনী। ব্যবহৃত হয় উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র, নতুন প্রজন্মের ড্রোন এবং নেটওয়ার্ক সক্ষম সমন্বিত কমব্যাট সিস্টেম। তিস্তা অববাহিকায় এমন মাত্রার সামরিক মহড়া আগে দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশের কূটনৈতিক মঞ্চে একটি নীরব কিন্তু জোরালো প্রতিধ্বনি তুলতে পারে। তবে ঢাকা আপাতত শান্ত, কিন্তু কাঁপছে দিল্লি। বিশেষ করে পাকিস্তান সীমান্তে একের পর এক ব্যর্থতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ মোদিকে এক প্রকার নড়বড়ে করে ফেলেছে। এখন ডক্টর ইউনূসের মতো একজন প্রভাবশালী কণ্ঠ যখন যুদ্ধ প্রস্তুতির কথা বলেন, তাতে দিল্লির ভয় পাওয়া অস্বাভাবিক নয়। হাসিনার দুঃস্বপ্নই কাল হলো আওয়ামী লীগের। 24-এর গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যেটুকু সম্ভাবনা ছিল তা শেখ হাসিনা নিজেই শেষ করে দিয়েছেন। তার চরম দাম্ভিকতা এবং প্রতিবিপ্লব ঘটানোর দুঃস্বপ্ন পুরো দলকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, যার ফলে ছাত্র জনতার দাবির মুখে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। এমন অবস্থায় চাপে আছে ভারত, এমনটি জানিয়েছেন কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক। তারা বলেন, গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট জীবন নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও দেশে রেখে যাওয়া দল এবং দলের নেতাকর্মীদের বাঁচাতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি শেখ হাসিনা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ সহ ক্ষমতায় থাকার 15.5 বছরের দুঃশাসন ও লুটপাটের জন্য তার উচিত ছিল জাতির কাছে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, কিন্তু সেটি না করে উল্টো ভারতে বসে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য অব্যাহতভাবে দলের নেতাকর্মীদের উস্কানি দিয়েছেন। প্রতিবিপ্লব ঘটিয়ে দলের সবাইকে রাস্তায় নেমে আসার নির্দেশও দেন। যদিও তার এমন উস্কানিতে সাড়া দিতে গিয়ে অনেকে এখন কারাগারে, বাকিরা নতুন করে পালিয়ে বেড়াচ্ছেন। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে আওয়ামী লীগ নামে দলটির নেতাকর্মীরা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার কাজ শুরু হয়েছে। এই বিচার কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ওই দিন একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। গণফোরামের প্রতিষ্ঠাতার সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন এই প্রসঙ্গে রোববার বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দলের ভেতরে এবং দেশ চালাতে গিয়ে ক্রমেই একনায়ক হয়ে উঠেছিলেন, যে কারণে ছাত্র জনতার আন্দোলনের মুখে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।
প্রবীণ এই আইনজীবী আরও বলেন, এত বড় একটি ঘটনার পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং তিনি নিরাপদে থেকে দেশের ভেতরে থাকা সাধারণ নেতাকর্মীদের অব্যাহতভাবে উস্কে দিচ্ছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করে যাচ্ছেন। শেখ হাসিনার এসব অপরাধের দায়ভার এখন আওয়ামী লীগকে বহন করতে হচ্ছে, যা সত্যিই দুঃখজনক। এই প্রসঙ্গে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রোববার বলেন, শেখ হাসিনার অপকর্মের দায়ভার এখন আওয়ামী লীগকে বহন করতে হচ্ছে। তিনি ভারতে পালিয়ে গেছেন, সেখানে আরাম আয়েশে জীবনযাপন করছেন, আর দেশের ভেতরে থাকা দলটির নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছেন। শেখ হাসিনার উচিত ছিল নিজের অপকর্মের জন্য, বিশেষ করে ক্ষমতায় থেকে যে অন্যায় অবিচার করেছেন এর জন্য প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করা, কিন্তু তা না করে উল্টো তিনি প্রতিবিপ্লব করে অন্তর্বর্তীকালীন সরকারকে উচ্ছেদের পণ করেছেন। তার কারণেই আজ আওয়ামী লীগের এই পরিণতি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, শেখ হাসিনা তার শাসনামলেই আওয়ামী লীগের মৃত্যু নিশ্চিত করেন। এখন তার কারণে দলটির দাফন কাফনের কাজটিও সম্পন্ন হলো। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি রোববার বলেন, শেখ হাসিনা যে অন্যায় ও অপকর্ম করেছেন এর জন্য অনুতপ্ত না হয়ে উল্টো ভারতে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, যে কারণে সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। এই ক্ষোভের ফলই হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া। তিনি আরও বলেন, এই পরিস্থিতির জন্য শেখ হাসিনাই এককভাবে দায়ী। রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান বলেন, শেখ হাসিনার ভুল রাজনীতির খেসারত দিচ্ছে দল হিসেবে আওয়ামী লীগ। তবে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন, গত 9 মাসে আওয়ামী লীগ এমন কি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে যে ঘটা করে এমন সিদ্ধান্ত নিতে হলো? এদিকে আওয়ামী লীগের অনেক পলাতক নেতা মনে করেন, শেখ হাসিনার অপরিণামদর্শী সিদ্ধান্ত, অজ্ঞতা, অতিকথন এবং অপরিপক্কতার খেসারত দিতে হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগকে। বর্তমানে কলকাতায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা রোববার বলেন, 1975 সালের 15 আগস্ট শেখ হাসিনা দেশে ছিলেন না। 15 আগস্ট পরবর্তী দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি সম্পর্কেও তার তেমন একটা ধারণা ছিল না, কিন্তু 5 আগস্টের আগে পরে কি হয়েছে সব ঘটনাই তার জানা। ওই নেতা আরও বলেন, রাজনীতির উত্থান পতন মেনে নিতে হয়, বাস্তবতাও মানতে হয়, কিন্তু শেখ হাসিনা সেটা উপলব্ধি করতে পারেনি বা উপলব্ধি করার চেষ্টাও করেননি, যে কারণে ভারতে বসে একের পর এক আত্মঘাতী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। বাস্তবতা মেনে নিয়ে পরিকল্পনা সাজানোর পরিবর্তে ইতোমধ্যে এমন কিছু কাজ করেছেন যার খেসারত এখন দল হিসেবে আওয়ামী লীগকে দিতে হচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যে আছেন আওয়ামী লীগের এমন একজন নেতা বলেন, শেখ হাসিনা কি করবেন তা তিনি নিজেই হয়তো বুঝতে পারছেন না। তার বড় দোষ, তিনি কাউকে বিশ্বাস করেন না, এমনকি নিজের ছায়াকেও না। ক্ষমতার নেশা পেয়ে বসেছিল তাকে। ক্ষমতা, আরও ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা। টানা 15.5 বছর শাসন করেও তিনি ক্লান্ত নন। যে করেই হোক ক্ষমতায় থাকতেই হবে। 5 আগস্টের পরও শেখ হাসিনা মনে করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাস্তবতা যে পুরোটাই ভিন্ন এটা তিনি বুঝতে চান না, যে কারণে তিনি নিজেই আওয়ামী লীগের এমন সর্বনাশ ডেকে এনেছেন। এদিকে গত 16 বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রোববার পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এ সময় আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সীমান্ত পারের ষড়যন্ত্রকারী বলে আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। উল্লেখ্য, 1949 সালের 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলটির যাত্রা শুরু হয়। এ দলের প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক। শেখ মুজিবুর রহমান ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক। 1955 সালে দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় 1971 সালের মুক্তিযুদ্ধেও দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই সময়কার কর্মকাণ্ডের জন্য 1971 সালের 26 মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। স্বাধীনতা পরবর্তী নানা বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত হয় দলটি। আওয়ামী লীগের নেতৃত্বে বাকশাল কায়েমের মাধ্যমে সব
রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার। এর ফলে ওই সময়ও আওয়ামী লীগকে বিপর্যয়ের মুখে পড়তে হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।